হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো ইন্টেরিয়র ডিজাইনের বাজেট নিয়ে। আমরা প্রায়ই এই বিষয়গুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রত্যেকজন কাস্টমারের কাছ থেকেই আমরা বাজেটের একটা ভয়ানক রূপ, মানে ওনাদের বাজেট কেমন হবে, কি কত হচ্ছে, কোথায় কতটুকু বাজেট করা উচিত, এই বিষয়গুলো নিয়ে প্রায়ই আমরা দেখি ক্লায়েন্টরা খুব বেশি কনফিউজ থাকেন। এই কনফিউশনটা একটু দূর করার জন্য, হয়তোবা পুরোটা করতে পারবো কিনা জানি না, তবে যতটুকু সম্ভব দূর করার জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা, যে বাজেট কেমন হলে বা কিভাবে আপনি আপনার বাজেটটাকে ফিক্স করবেন। ধরে নিন যে আপনার বাজেটটা কম, সেক্ষেত্রে আপনি কোন কোন জিনিসগুলো কিভাবে ফিক্স করবেন, এই বিষয়গুলো বা কোন জায়গাতে আপনার কিভাবে বাজেটগুলো খরচ করা উচিত, এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটি। আমি অমিত আছি আপনাদের সাথে পুরো ভিডিওতে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং আমরা কিছু প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে খুঁজে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা এই বাজেটগুলো বা এই প্রবলেম থেকে আমরা খুব সহজে বের হয়ে আসতে পারি। কারণ বাজেট হচ্ছে একটা প্রজেক্টের মেরুদণ্ড। তো মেরুদণ্ডকে আগে সোজা রাখতে হবে, সঠিকভাবে রাখতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে প্রজেক্টটা রান হবে। চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, ইন্টেরিয়র প্রজেক্টের বাজেট কত হওয়া উচিত? ফার্স্ট কোয়েশ্চেন, ইন্টেরিয়র প্রজেক্টের বাজেট কত হওয়া উচিত, এই প্রশ্নটার উত্তর পেতে গেলে অবশ্যই আপনাকে আর্কিটেক্ট অথবা ইন্টেরিয়র ডিজাইনারের সাথে বসতে হবে এবং বসে আপনার চাহিদা, আপনার ডিমান্ড, কিভাবে আপনি আপনার প্রজেক্টটাকে সুন্দরভাবে গোছাতে যাচ্ছেন, সেই সব কিছু নিয়েই তার সাথে শেয়ার করতে হবে। তার সাথে যখন আপনি সবকিছু শেয়ার করবেন, প্রজেক্ট আর্কিটেক্ট অথবা ইন্টেরিয়র ডিজাইনার আপনাকে একটা বাজেট প্রোভাইড করবেন। বিভিন্ন রকমের ব্রেকডাউন এই বাজেটটা হতে পারে। সেই বাজেটটা দেখার পর আপনার কাছে যদি মনে হয় যে আপনার এই বাজেটটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আছে, তাহলে আপনি সেই বাজেট অনুযায়ী যেতে পারেন। অথবা ক্লায়েন্ট এবং যে আর্কিটেক্ট অথবা ইন্টেরিয়র ডিজাইনার আছেন, দুজনে আলাপের মাধ্যমে কিছু কিছু অংশকে ছাঁটাই করে এবং কিছু কিছু অংশকে অ্যাড করে এই বাজেটটাকে রিস্ট্রাকচার করে নিতে পারেন। সেই ক্ষেত্রে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট তার পছন্দ অনুযায়ী যে কাজগুলো এই মুহূর্তে করলে ভালো অথবা এই মুহূর্তে পরবর্তীতে করা যাচ্ছে, এই জিনিসগুলোকে বুঝে উনি ওনার বাজেটটাকে ফিক্স করতে পারবেন। তাই বাজেটটা কত হওয়া উচিত এটা জানতে হলে অবশ্যই একজন ইন্টেরিয়র অথবা আর্কিটেক্টের সাথে আপনি কথা বলুন এবং ওনাকে আপনার সব কিছু শেয়ার করুন। সেকেন্ড, বাজেট কোথায় কতটুকু খরচ করবেন? আমরা বিভিন্ন রকমের প্রজেক্ট যখন করে থাকি, ইন্টেরিয়রের হোম অথবা কমার্শিয়াল বিভিন্ন রকমের প্রজেক্ট হয়ে থাকে। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন জায়গাগুলোকে বেশি ফাংশনাল করে তুলতে যাচ্ছি, কোন জায়গাগুলোতে অনেক বেশি আম আ সুন্দর লুক্রেটিভ বা অ্যাস্থেটিক ভিউ আনতে চাইছি, সেই জিনিসগুলোকে ঠিকঠাক করে যেসব জায়গাতে খুব বেশি সৌন্দর্যের প্রয়োজন আছে বা একটু একটা ভালো অ্যাম্বিয়েন্ট প্রয়োজন আছে, সেই সব জায়গাকে প্রাধান্য দিয়ে আপনার বাজেটটাকে ফিক্স করতে হবে। অথবা আপনি যেসব জায়গাকে খুব বেশি ফাংশনাল ভাবে গড়ে তুলতে চাইছেন, সেই সব জায়গাকেও আপনি প্রাধান্য দিয়ে আপনার বাজেটটাকে ফিক্স করতে পারেন। তাহলে আপনি বাজেটটা স্ট্রাকচার থেকে আপনি চুজ করে নিতে পারবেন বা চুজ করে রাখতে পারবেন যে এই যে সব জায়গাতে আপনার বাজেটটাকে একটু বাড়ানো উচিত এবং এই সব জায়গাতে বাজেটটাকে একটু কমানো উচিত। সেই জিনিসগুলো আপনি আপনার থিংকিং থেকে এবং আপনার চাহিদা থেকে আপনি ফিক্স করবেন। থার্ড, অনেক জায়গাতেই যেটা হয়ে থাকে যে বাজেটটা অনেকের ক্ষেত্রেই সীমিত আকারে হয়ে থাকে। যেমন একটা প্রজেক্টটা হয়তোবা করতে গেলে ১০ লাখ বা ১২ লাখ বা আরো বেশি টাকার প্রয়োজন। বাট সেই পরিমাণ টাকা ক্লায়েন্টের কাছে এই মুহূর্তে নাই। তাহলে সেই ক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রে ক্লায়েন্ট এবং আর্কিটেক্ট অথবা ইন্টেরিয়র ডিজাইনার একসাথে বসে ফিক্স করতে হবে যে কোন কাজগুলোকে প্রাধান্য দিয়ে আগে করা উচিত এবং কোন কাজগুলোকে প্রাধান্য পরে দিয়ে পরে করা উচিত। কোন কাজগুলো এই মুহূর্তে না করলেই আমার হচ্ছে না এবং কোন কাজগুলো পরবর্তীতে করলেও আমার হচ্ছে। তাহলে আমরা দুইটা লিস্ট করে নিতে পারি যে প্রথম লিস্টে এই কাজগুলো আমরা এই ফেজে করতেই হবে, আমার বাজেট যেহেতু সীমিত, এবং সেকেন্ড ফেজে আমি এই কাজগুলো পরেও করে নিতে পারি, যেহেতু আমার পরবর্তীতে যদি আমি আমার বাজেট নতুন করে বৃদ্ধি করতে পারি বা পুনরায় যদি রিস্ট্রাকচার করতে পারি, তাহলে আমি পুনরায় সেকেন্ড ফেজের কাজগুলো করে নিতে পারি। তাহলে দুইটা ফেজ করা যেতে পারে, যে এই ফেজে আমার প্রয়োজনীয় কাজগুলো করে নিব এবং পরের ফেজে আমি আমার এর বাড়তি যে কাজগুলো থেকে গেল সেই কাজগুলো আমরা করে নিচ্ছি।
ফোর্থ যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে আপনি কি বাজেটের কারণে আপনি আপনার কোয়ালিটিতে ছাড় দিবেন কি না? এটা একটা বড় প্রশ্ন। এই ক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার যে কাজগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আপনি যে কাজগুলো বা আপনি যে ফার্নিচারগুলো বা আপনি যে কাজ এর মাধ্যমে যে ইন্টেরিয়র প্রজেক্টটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেই সব জায়গাতে কোয়ালিটি একটা মেজর ফ্যাক্ট। আপনি অবশ্যই সুন্দরভাবে আপনি আপনার যে ফার্নিচারগুলো থাকবে সে ফার্নিচারগুলো কতদিন পর্যন্ত ব্যবহার করতে চাইছেন তার উপর ভিত্তি করে এবং কিভাবে ব্যবহার করতে চাইছেন তার উপর ভিত্তি করে আপনি আপনার সেই কোয়ালিটিও আপ এন্ড ডাউন করতে পারেন। বাট অবশ্যই আর্কিটেক্ট অথবা ইন্টেরিয়র ডিজাইনারের পরামর্শ মতে আপনি এই কাজগুলো করবেন, যেন পরবর্তীতে এটাতে কোনো প্রকার কোনো ক্ষতি সম্মুখীন আপনি না হন। কারণ একজন এক্সপার্ট সে আপনাকে ভালোভাবে গাইড করতে পারবে কোন কাজগুলোতে এই মুহূর্তে কোয়ালিটি রেখে কাজ করা উচিত, অথবা কোন কাজগুলোতে এই মুহূর্তে কোয়ালিটিগুলো একটু ছাড় দিয়ে হলেও কাজটা করিয়ে নেওয়া উচিত। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ফিফথ কোয়েশ্চেন, অনেক সময় দেখা যায় যে প্রজেক্টের খরচ অনেক ক্ষেত্রে বাড়তে শুরু করে। নিজের কাছেও মনে হচ্ছে, ক্লায়েন্ট অনেক সময় মনে করেন যে আমার এই কাজগুলো করে ফেলা উচিত, এই কাজগুলো করে ফেলা উচিত। তো অ্যাডিশনাল কাজ হিসেবে অনেক সময় কাজগুলো বাড়তে শুরু করে। তাই এই জিনিসটাকে মানে সঠিক একটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের কাছে একটাই উপায় আছে, সেটা হচ্ছে আপনি প্রথম থেকেই পুরো প্রজেক্টের হাই কোয়ালিটির এবং একদম স্পেসিফিক ভাবে একটা বাজেট লিস্ট আউট করা, যে লিস্টের মধ্যে আপনার সব রকমের কাজের ডিমান্ড থাকবে, সব রকমের কাজের সবকিছু থাকবে। তাহলে আপনি পুরো প্রজেক্টের একটা ব্রড বাজেট পেয়ে যাবেন। সেখান থেকে আপনি 2-3টা সেকশনে ভাগ করে নিতে পারেন কখন 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 কিভাবে কাজ করবেন। এটা যদি না করে আপনি উল্টোটা করেন যে প্রথমেই আপনি ছোট করে ফেলছেন বাজেট প্রয়োজন অনুযায়ী, এরপর কাজ করার পর আপনার কাছে মনে হলো যে এই কাজ করার পর আমার এই কাজটুকু করা উচিত, সেক্ষেত্রে গিয়ে আপনি সেই প্রজেক্টের বাজেটগুলো কন্টিনিউ বাড়তে থাকবে। তো সেই সব জায়গার ক্ষেত্রে আপনি কোয়ালিটির কথাও চিন্তা করতে পারেন, আপনি কি কি কাজ করতে চাইছেন সেটাও চিন্তা করতে পারেন, এবং সব আলোচনার মাধ্যমে আপনি আর্কিটেক্ট অথবা ইন্টেরিয়র ডিজাইনারের সাথে বসে আপনি বাজেটটাকে সলভ করতে পারেন। আশা করছি এই পুরো ভিডিওতে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি কিছু কিছু ক্ষেত্রে সবাই বুঝে ফেলবেন। যদি কেউ কেউ এই বিষয়টা বুঝতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ডিজাইনার আপনাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আছি, এবং আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটা ভালো একটা মানানসই বাজেট নিয়ে প্রোভাইড করতে আপনার প্রজেক্টের, যেটা আপনার জন্য হেল্পফুল হবে। এবং এই যে কথাগুলো বলা হলো পুরো ভিডিওর মধ্যে, যে কিভাবে কিভাবে বাজেটগুলোকে সেট করা উচিত, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।